পার্থ আর গোপীনাথ বাবু সোফায় গিয়ে বসলো। অর্জুন বসলো না, একটা টেবিলের ওপর অনেকগুলো ফটো ফ্রেম রাখা আছে, সেদিকে এগিয়ে গেল সে, আর তার চোখ আটকে গেল একটা জিনিসের ওপর। অর্জুন সেটা তড়িঘড়ি পকেটে ভরে নিল। অভিজিৎ সেন রান্নাঘর থেকে 3টে জলের গ্লাস নিয়ে এসে সোফার সামনে টেবিলের ওপর রাখল। অর্জুন এসে সোফায় বসল। বলুন মিস্টার রায়, আমার সাথে আপনার কি দরকার? দ্য ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের ল্যাব থেকে একটা মস্তিষ্ক চুরি হয়েছে, জানেন নিশ্চয়ই আপনি। কথাটা শোনা মাত্র অভিজিৎ সেনের চোখ মুখ গেল পাল্টে। অভিজিৎ বাবু খুব শান্ত স্বরে বলল, নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্প গণুর্থে। আমাদের আজকের নিবেদন লেখিকা অপূর্ণা সাধুখায়ের কলমে মস্তিষ্ক চুরি রহস্য। গল্প পাঠে নীলাশিস, গোয়েন্দা অর্জুনের ভূমিকায় রাজ, পার্থর ভূমিকায় প্রদীপ্ত, গোপীনাথ বাবুর ভূমিকায় শুভজিৎ, অরিন্দমের ভূমিকায় অরিত্র, ঝিমলির ভূমিকায় পম্পা এবং অন্যান্য ভূমিকায় রাজদীপ, সনাতন, অতনু, অরূপ, রুদ্র, আচ্যুতা, গৌতম, ঋদ্ধা ও গল্পের সূত্রধার আমি অনুরাগ। শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন লেখিকা অপূর্ণা সাধুখায়ের কলমে মস্তিষ্ক চুরি রহস্য। ল্যাবের ভাঙা জানালার সামনে দাঁড়িয়ে অর্জুন রায় চারিদিকে তাকালেন। বাইরে কোনো পায়ের ছাপ নেই। ভেতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজও উধাও, যেন অদৃশ্য কেউ চুরিটা করেছে। ফোনের কর্কশ আওয়াজে ঘুম ভাঙে ডিটেকটিভ অর্জুন রায়ের। ঘুম ঘুম চোখে বিছানায় উঠে বসে বেড সাইড টেবিল থেকে ফোনটা তুলে রিসিভ করে কানে নিলেন। হ্যালো, ডিটেকটিভ অর্জুন রায় বলছি। হ্যালো, আমি লালবাজার থেকে পুলিশ কমিশনার বলছি। হ্যাঁ বলুন। দ্য ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, কলকাতা বিখ্যাত নিউরো রিসার্চ ইনস্টিটিউটে চুরি হয়েছে। আপনি যদি এই কেসটা তদন্ত করেন তো ভালো হয়। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু কি চুরি হয়েছে? মস্তিষ্ক। মস্তিষ্ক? কথাটা বলতে বলতে ডিটেকটিভ অর্জুন রায়ের কপালে ভাঁজ পড়ে। মস্তিষ্ক। ডক্টর অনির্বাণ ঘটক নিউরোলজিস্ট এই মস্তিষ্কের গবেষণা করেছিলেন। আজ ভোর রাতে সেটি চুরি যায়। ইনস্টিটিউটের গার্ড ভোর রাতে একটা আওয়াজ পেয়ে ইনস্টিটিউটের ভিতর ছুটে যায়। ল্যাবের দরজা ভাঙা থেকে যাদের মধ্যে দেখে সেই মস্তিষ্কটা নেই, আর জানলার কাঁচও ভাঙা। গার্ডটাই অনির্বাণবাবুকে ফোন করে জানায় সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছিল, কিন্তু ফুটেজে কিছু পাওয়া যায়নি। যেন কেউ নিখুঁতভাবে ওই সময় ফুটেজ ডিলিট করে দিয়েছে। তারপরেই অনির্বাণবাবু আমাদের ফোন করেন। ওনার কথা মতোই আমি আপনাকে ফোন করেছি। উনি চান এই কেসে তদন্ত আপনি করুন। বুঝলুম। ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছচ্ছি। ঠিক আছে অর্জুনবাবু। ফোনটা কেটে অর্জুন তার অ্যাসিস্ট্যান্ট অরিন্দমকে ফোন করে। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর
ওপাশ থেকে ঘুমন্ত পুরুষ কণ্ঠ শোনা যায়। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। 10 মিনিটের মধ্যে আমার বাড়ি এসো, আমাদের বেরোতে হবে। রিসার্চ সেন্টারে চুরি হয়েছে। চুরি? ও হ্যাঁ, সে কি চুরি স্যার? মস্তিষ্ক। মস্তিষ্ক আবার চুরি করে কি স্যার? আরে ওটা কি কোনো চুরি করার জিনিস? সেটাই তো তদন্ত করতে হবে অরিন্দম। কি ছিল মস্তিষ্কটিতে যার জন্য ওটা চুরি হলো? ভাবুক হয়ে কথাটা বলল অর্জুন। আচ্ছা শোনো, বেশি দেরি করো না, 8 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। ঝটপট চলে এসো আমার বাড়ি। দশ মিনিটের মধ্যে অরিন্দম অর্জুন রায়ের বাড়িতে এসে হাজির। ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অরিন্দম গাড়ি চালাতে চালাতে বলল, স্যার কেসটা কিন্তু বেশ অদ্ভুত। মানুষের মস্তিষ্ক চুরি, তাও আবার নিউরো রিসার্চ ইনস্টিটিউট থেকে। কারা করতে পারে বলুন তো? অর্জুন চোখ বুজে চিন্তিত মুখে বলল, অরিন্দম, এটা কোনো সাধারণ চুরি বলে আমার মনে হচ্ছে না। এই ইনস্টিটিউটে সিকিউরিটি সিস্টেম যথেষ্ট কঠোর, আর সিসিটিভি ফুটেজও গায়েব। চোর নিশ্চিতভাবে ল্যাবের ভেতরেরই কেউ, যে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সব জানে। মানে আপনার থিওরি অনুযায়ী কোনো বিজ্ঞানী বা ল্যাবের কর্মী, তাই তো? সম্ভবত। চলো বাকিটা ওখানে গিয়ে দেখা যাক। হ্যাঁ স্যার। কথাটা বলেই অরিন্দম গাড়ির গতি বাড়ায়। সৈয়দ আলী অ্যাভিনিউ ধরে পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে বাঁদিকে কিছুটা এগোলেই কলকাতার বিখ্যাত নিউরো রিসার্চ ইনস্টিটিউট, দ্য ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। ইনস্টিটিউটটি কিছুটা ইংরেজি এইচের মতো দোতলা বাড়ি। ক্যাম্পাসটা বেশ বড়, কড়া সিকিউরিটি চেকিং চলছে। অর্জুন আর অরিন্দম গাড়ি গ্যারেজে পার্ক করে ভিতরের দিকে এগিয়ে গেল। অর্জুন আর অরিন্দম যে আসবে সেটা আগে থেকেই জানানো ছিল। অর্জুন নিজের ভিজিটিং কার্ড দেখাতেই সিকিউরিটি ওপরে যেতে বলল। যে কোনো হসপিটালে যেমন ওষুধের একটা গন্ধ থাকে, ঠিক তেমনি দোতলায় উঠতেই ওষুধের গন্ধ নাকে এসে ঝাপটা মারল অর্জুন আর অরিন্দমের। ইনস্টিটিউটের একতলায় যতটা সম্ভব ডেটা সংগ্রহের কাজ করা হয়। দোতলায় ল্যাবরেটরি আর গবেষণার কাজে যারা যুক্ত তাদের চেম্বার। ওরা ইনস্টিটিউটের দোতলায় উঠতেই দেখতে পেল ইন্সপেক্টর সুবিনয় ঘোষ একজন কনস্টেবলকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিছু। অর্জুন রয় আর অরিন্দমকে আসতে দেখে ইন্সপেক্টর সুবিনয় ঘোষ এগিয়ে যায় ওদের দিকে। আরে স্যার আসুন, আপনার কথাই বলছিলাম। অর্জুন রায় অফিসারের সাথে হাত মিলিয়ে বললেন, কেসটা আমাকে একটু ডিটেলসে বলুন তো। হ্যাঁ স্যার নিশ্চয়ই, তার আগে ভেতরে চলুন, অনির্বাণ বাবুর সাথে আপনি সরাসরি কথা বলে নেবেন। ঠিক আছে চলুন। অফিসারের পিছন পিছন অর্জুন আর অরিন্দম ল্যাবের ভিতরে গেল। ভিতরে ঢুকতেই অর্জুন দেখল কয়েকজন ব্যক্তি, 3-4 জন সিকিউরিটি গার্ড আর পুলিশ কনস্টেবল উপস্থিত আছেন। তাদের মধ্যে একজনকে বেশ চিন্তিত মনে হচ্ছে। অর্জুন রায় চারপাশে একবার তাকিয়ে নিয়ে বললেন, ডক্টর ঘটক, আমি গোয়েন্দা অর্জুন রায়। পুলিশ কমিশনার আমাকে এই কেসটার তদন্তের দায়িত্ব দিয়েছেন। আমাকে একটু বিস্তারিত বলুন তো, ঠিক কি ঘটেছে? ডক্টর অনির্বাণ ঘটক বিচলিত স্বরে বললেন, গোয়েন্দা রায়, এটা একটা ভয়ঙ্কর ঘটনা। আমার ল্যাব থেকে একটি মানুষের মস্তিষ্ক চুরি হয়েছে। আর এটা কোনো সাধারণ মস্তিষ্ক নয়, একজন প্রতিভাবান গণিতবিদের সংরক্ষিত মস্তিষ্ক ছিল, যার নিউরোনাল স্ট্রাকচার অবিশ্বাস্য রকম উন্নত। কখন ঘটেছে ঘটনাটা আর কিভাবে? আমরা ঠিক জানি না কখন ঘটেছে। সিকিউরিটি রমেশ একটা আওয়াজ পেয়ে ল্যাবের ভিতরে আসে, তখন দেখে জানলার কাঁচ ভাঙা আর মস্তিষ্কটি নেই।
সিসিটিভি ফুটেজও মুছে ফেলা হয়েছে। আপনার কি মনে হয় কারা এই কাজ করতে পারে? আমার কোনো ধারণা নেই, তবে এটা নিশ্চিত যে চোর ল্যাবের ভেতরের কেউ, কারণ বাইরের কেউ ল্যাবের সিকিউরিটি সিস্টেম সম্পর্কে এত ভালোভাবে জানতে পারে না। মস্তিষ্কটির বিশেষত্ব কি ছিল? কেন এটি এত মূল্যবান? এটি বিশেষ মূল্যবান ছিল কারণ সেই গণিতবিদের মস্তিষ্কের নিউরোনাল স্ট্রাকচার ছিল অবিশ্বাস্য রকমের উন্নত, যা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। আমি বুঝতে পারছি, এটা একটা জটিল কেস। আমি এবং আমার সহকারী অরিন্দম আমরা এই ঘটনা তদন্ত করব। আশা করি আপনি আমাদের সব রকম সাহায্য করবেন। অবশ্যই গোয়েন্দা রায়, আমি আপনাদের সব রকম সাহায্য করতে প্রস্তুত। ধন্যবাদ। আমি একবার ল্যাবের সবার সাথে আলাদা আলাদা করে কথা বলতে চাই, আর জায়গাটা আমি একবার দেখব। নিশ্চয়ই স্যার, আপনি আমার সাথে আসুন। অরিন্দম বাবু, আপনিও আসুন। অর্জুন রায় আর অরিন্দম দুজনেই ডাক্তার অনির্বাণ ঘটকের ল্যাবে প্রবেশ করলেন। চারিদিকে চোখ বুলিয়ে নিলেন গোয়েন্দা অর্জুন রায়। ল্যাবটা বেশ বড়, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ভর্তি। ঘরে কিছু আসবাবপত্র আছে, তার মধ্যে একটা ছোট কাবার্ড আছে, দেখে মনে হচ্ছে অনেক পুরনো। একটা ফটো ফ্রেম আছে, সেটাও বেঁকে আছে। এই যে স্যার, এইখানেই মস্তিষ্কটি ছিল, আর এই সেই জানলার ভাঙা কাঁচ, আর জানলার বাইরেও কোনো পায়ের ছাপ নেই। স্ট্রেঞ্জ, চোর ঘরে ঢুকলো, জারের ভেতর থেকে মস্তিষ্ক চুরি করলো, কিন্তু কোনো পায়ের ছাপ নেই। এগিয়ে গিয়ে ল্যাবের ভাঙা জানালার সামনে দাঁড়িয়ে অর্জুন রায় চারিদিকে তাকালেন। বাইরে কোনো পায়ের ছাপ নেই। ভেতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজও উধাও, যেন অদৃশ্য কেউ চুরিটা করেছে। তাহলে চোর কোনো বিজ্ঞানী যে জানতো কিভাবে ক্লিনিক্যাল ল্যাবের সিকিউরিটি সিস্টেম এড়িয়ে চলতে হয়। অফিসার ঘোষ, আমি একবার সবার সাথে কথা বলতে চাই। আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিন, আর আলাদা আলাদাভাবে আমি যখন বলবো কথা, তখন একজন একজন করে ভেতরে পাঠাবেন। ওকে স্যার, আমি ব্যবস্থা করছি। কথাটা বলেই দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন সুবিনয় ঘোষ। কি বুঝছো অরিন্দম, কে করতে পারে চুরিটা? যা বুঝছি চোর ল্যাবেরই কেউ, কিন্তু চুরির মোটিভটা ঠিক বুঝতে পারছি না। যদি চুরিটা ল্যাবের কোনো কর্মী করে থাকে, তাহলে সে মস্তিষ্কটা নিয়ে কি করবে? আবার যদি বাইরের কেউ তাকে টাকার লোভ দেখিয়ে চুরি করতে বলে, সেটাও ভাবনার বিষয়। আবার যদি... এর মাঝে এক কনস্টেবল এসে বলল, অর্জুনবাবু, স্যার আপনাদের ডাকছেন। ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। কথাটা বলে অর্জুন একটা সিগারেট ধরালেন। একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, যদি ল্যাবের ভেতরে কেউ পড়ে থাকে, তাহলে তা কি এই ঘরের দরজা দিয়ে অথবা এই জানলার পাশের পাইপ বেয়ে উঠতে হবে। যদি পাইপ বেয়ে ওঠে, তাহলে জানলার বাইরে পায়ের ছাপ থাকবেই। সিসিটিভি ফুটেজটা একবার চেক করতে হবে। কিন্তু ডক্টর ঘটক যে বললেন সিসিটিভি ফুটেজে কিছু বোঝা যায়নি। একবার আমাকে দেখতে হবে। চলো অরিন্দম, জিজ্ঞাসাবাদ শুরু করা যাক। ওদের বসার জায়গা কনফারেন্স রুমে করা হলো। সুবিনয় ঘোষ কনফারেন্স রুমের বাইরে দাঁড়িয়েছিল। ওদেরকে আসতে দেখে সুবিনয় ঘোষ এগিয়ে গেলেন ওদের দিকে। কনফারেন্স রুমে আপনাদের বসার ব্যবস্থা করা হয়েছে। চা কফি কিছু খাবেন স্যার? না, তার কোনো দরকার পড়বে না। আপনি একজন একজন করে ভেতরে পাঠান। বেশ, কাকে আগে পাঠাবো স্যার? ডক্টর অনির্বাণ ঘটককেই আগে পাঠান। অর্জুন আর অরিন্দম কনফারেন্স রুমে ঢুকে গেল। কনফারেন্স রুমটা বেশ বড়। একটা লম্বা টেবিল রয়েছে 10-12 জন বসার জন্য। অর্জুন আর অরিন্দম টেবিলের এক পাশে গিয়ে বসল। মিনিট 5 পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন মধ্যবয়স্ক ভদ্রলোক। পরনে আকাশি রঙের শার্ট, কালো প্যান্ট। শার্টটাও ঠিকমতো ইন করা হয়নি, যতটা সম্ভব তাড়াহুড়ো করতে গিয়ে। মাথায় কাঁচা পাকা চুল একটু এলোমেলো হয়ে আছে।
চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আসুন ডক্টর ঘটক, এখানে বসুন। বলুন, ঘটনার ব্যাপারটা প্রথম থেকে বলুন। আপনি তো জানেন আমাদের ল্যাব থেকে একটি মানুষের মস্তিষ্ক চুরি হয়ে গেছে। এটা কোনো সাধারণ মস্তিষ্ক নয়, একজন প্রতিভাবান গণিতবিদের সংরক্ষিত মস্তিষ্ক ছিল, যার নিউরাল স্ট্রাকচার অবিশ্বাস্য রকমের উন্নত। এর থেকে আমরা নানান রকমের গবেষণা করছিলাম, যেমন এই মস্তিষ্কগুলোর গঠন, নিউরনের বিন্যাস এবং বিভিন্ন অংশের আকার বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করেন যে কিভাবে মস্তিষ্কের গঠন একজন ব্যক্তির বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে। বিশেষ করে সেই অংশগুলোর উপর বেশি মনোযোগ দেওয়া হয় যেগুলো চিন্তা, স্মৃতি এবং সমস্যা সমাধানের মতো উচ্চতর জ্ঞানীয় কার্যাবলীর জন্য দায়ী। এই গবেষণাগুলো নিউরোসায়েন্সের ক্ষেত্রে নতুন জ্ঞানের জন্ম দেয়। এই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধির জন্য নতুন কৌশল এবং পদ্ধতি আবিষ্কার করা যেতে পারে। বেশ, এই রিসার্চ কবে থেকে করছিলেন আর কারা এর সাথে যুক্ত ছিল? গত 4 মাস ধরে রিসার্চ করছিলাম, প্রায় শেষের দিকে ছিল, কিন্তু আজ সকালেই ওটা চুরি যায়। কারা এই গবেষণার সাথে যুক্ত ছিল? পুলক, আমি আমার অ্যাসিস্ট্যান্ট সোমক আর অভিজিৎ। কিন্তু অভিজিৎকে কয়েকদিন আগে ইনস্টিটিউট থেকে বহিষ্কৃত করা হয়। কারণটা একটু বলবেন, কেন ওনাকে বহিষ্কার করা হলো? এই মস্তিষ্ক নিয়ে উনি নিষিদ্ধ গবেষণা করছিলেন আর উনি ধরা পড়েছেন। কাল আপনি কখন ইনস্টিটিউট থেকে বেরিয়েছেন? আমার কাল বেরোতে বেরোতে রাত 9টা বেজে গেছিল। সোমক তখনও ল্যাবরেটরিতে ছিল। আমি বলেছিলাম এই রিসার্চ থেকে যে ডেটা কালেক্ট করা হয়েছে তার একটা হার্ড কপি রেডি কর। ও আমাকে কাল রাতে 11:30-এর দিকে ফোন করেছিল। ওর কাজ প্রায় সব শেষ, একবার আমি চেক করে নিলেই হবে। ও বেরিয়ে যাচ্ছে। এই চুরি কে করতে পারে বলে আপনার মনে হয়? আমার কোনো ধারণা নেই, কিন্তু ইনস্টিটিউটের যে সিকিউরিটি সিস্টেম আছে তা খুব কড়া। আচ্ছা, এই সমুখ ছেলেটা কেমন? ভালো, মধ্যবিত্ত বাড়ির ছেলে, নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে। কয়েকদিন আগে বাবা মারা যায়। মা, স্ত্রী বালিগঞ্জের ওইদিকে ফ্ল্যাটে থাকে। আর পুলকবাবু? পুলকও ভালো, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে মাঝে মাঝে। স্ত্রী আছে আর এক মেয়ে আছে। রাসবিহারীর ওইদিকে নিজেদের বাড়ি আছে। আর অভিজিৎ বাবু? ভালোই, বিপত্নী। এক ছেলে আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে লন্ডনে পড়াশোনা করছে। কিন্তু ওনার একটা বদ অভ্যেস আছে, প্রচণ্ড পরিমাণ টাকা ওড়ায়। ইনস্টিটিউট থেকে খুব একটা খারাপ মাইনে আমরা পাই না, কিন্তু ওর এই টাকা ওড়ানোর স্বভাবের জন্য মাস শেষ না হতেই লোকের কাছে হাত পাততে হয়। লোকটি থাকে কোথায়? এই তো ইনস্টিটিউটে কয়েকটা বাড়ি পরেই। ও রিসেন্টলি একটা ফ্ল্যাট কিনেছে, এখন এইখানেই থাকে। তাও কতদিন আগে উনি ফ্ল্যাটটা কিনেছেন? এই ধরুন মাস 2 মতো। আপনার এই গবেষণার ব্যাপারে আপনারা 4 জন ছাড়া আর কে কে জানতো? বেয়ারা রামলাল আর সিকিউরিটি ইনচার্জ রমেশ। কি নিয়ে গবেষণা হচ্ছে এটাই খালি জানতো, এর বেশি কিছু না। ধন্যবাদ অনির্বাণ বাবু, আপনি এবার আসতে পারেন। আর 5 মিনিট পরে সমুখবাবুকে পাঠিয়ে দাও, ঠিক 5 মিনিট পর। ঠিক আছে। ডক্টর অনির্বাণ ঘটক বেরিয়ে যেতেই অর্জুন শরীরটা চেয়ারে এলিয়ে দিয়ে বললেন, কি বুঝছো অরিন্দম? হ্যাঁ, এই সোমকবাবুর ব্যাপারটা একটু খটকা লাগছে। ওনার সাথে একটু কথা বলতে হবে, বুঝলি অরিন্দম? মিনিট 5 পরে ঘরে প্রবেশ করলো এই বছর 30-এর যুবক। গায়ের রং ফর্সা, পরনে কালো শার্ট আর ঘিয়ে রঙের প্যান্ট, চুল পরিপাটি করে আঁচড়ানো, চোখে রিমলেস চশমা, মুখে হালকা চাপ দাড়ি, বুক পকেটে একটা পেন রাখা আছে। অর্জুন সোমকবাবুকে দেখতে পেয়ে সোজা হয়ে বসল। আসুন সমকবাবু, এখানে বসুন। সোমক বসতেই অর্জুন বলে উঠল, আপনি এখানে কতদিন কাজ করছেন? এই আপনার ওই বছর 3। আপনি নিশ্চয়ই জানেন কি ঘটেছে। হ্যাঁ জানি। অর্জুন লক্ষ্য করল সোমক চৌধুরী চিন্তা করলে ঘামে। এখন তাই হচ্ছে, বারবার রুমাল দিয়ে ঘাম মুছছে। ঘটনার আগের দিন আপনি কোথায় ছিলেন? ওই তো স্যার আমাকে বললেন যে এই মস্তিষ্ক নিয়ে যে রিসার্চ হয়েছে তার একটা হার্ড কপি রেডি করতে। আমি তো সেটাই করেছিলাম। তারপর? তা সব কিছু গুছিয়ে ওই 12টার দিকে বেরিয়ে যায়।
আপনাকে কি কেউ অর্ধেক কথা বলতে বলেছে? না। অনির্বাণ বাবুকে কখন ফোন করেছিলেন এটা কে বলবে? আমি? না, মানে ওই 11:30টার দিকে ফোনটা করেছিলাম। তাহলে আপনি 12টা পর্যন্ত ল্যাবে কি করছিলেন? সব কিছু গুছিয়ে বেরোতে বেরোতে ওই 12টা বেজে গেছিল। আপনি 11:30 নাগাদ অনির্বাণ বাবুকে ফোন করে বলেন আপনার কাজ শেষ, উনি একবার চেক করলেই হয়ে যাবে, আপনি বেরিয়ে যাচ্ছেন। তাহলে 12টা পর্যন্ত ইনস্টিটিউটে কি করছিলেন আপনি? আমি সত্যিই বলছি স্যার। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। 5 মিনিট পর সিকিউরিটি রমেশকে পাঠিয়ে দেবেন। সোমক বেরিয়ে যেতেই অর্জুন বলল, এই সোমক চৌধুরীর ওপর একটু নজর রাখতে হবে। ছেলেটা সব সত্যি বলেনি, কিছু একটা লুকিয়ে যাচ্ছে। ওর গতিবিধির ওপর একটু নজর রাখতে হবে। কিছুক্ষণ পর সিকিউরিটি রমেশ ঘরে ঢুকল। শরীরে বয়সের ছাপ স্পষ্ট, গায়ের রং শ্যামবর্ণ, চোখ দেখলে বোঝা যায় খুব চালাক না হলেও খুব বোকা সে নয়। আপনার নাম? আমার নাম রমেশ মিত্র স্যার। আমি এখানে ওই ধরুন 10 বছর কাজ করছি প্রায়। আচ্ছা, গতকাল রাতে এখানে ঠিক কি ঘটেছিল আপনি কি আমাকে একটু বলতে পারবেন? হ্যাঁ স্যার, রোজকারের মতো কালকেও সোমক স্যার ল্যাবের দরজা বন্ধ করে বেরিয়ে যান। 1 সেকেন্ড, ল্যাবের চাবি সোমকবাবুর কাছে থাকে? হ্যাঁ স্যার। ঠিক আছে, বলতে থাকো। গতকাল রাতে আমি ডিউটিতে ছিলাম। রাত প্রায় 3টের দিকে আমি একটা কাঁচ ভাঙার শব্দ শুনতে পাই। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পাখি বা বিড়াল জানলার কাঁচ ভেঙেছে, কিন্তু কিছুক্ষণ পর আমি ল্যাবের দিক থেকে আবার শব্দ শুনতে পাই। তারপর আপনি কি করলেন? আমি সঙ্গে সঙ্গে টর্চ লাইটার লাঠি নিয়ে ল্যাবের দিকে যাই। ল্যাবের দরজার কাছে এসে দেখি দরজা, জানলা, কাঁচ সব ভাঙা। আমি সাবধানে ল্যাবের ভেতরে ঢুকে চারিদিক খুঁজতে থাকি, কিন্তু কাউকে কিন্তু দেখতে পাই না। আপনি কি ল্যাবের ভেতরে কোনো অস্বাভাবিক জিনিস লক্ষ্য করেছিলেন? হ্যাঁ স্যার, ওই একটা জারের মধ্যে মানুষের মস্তিষ্ক চুরি হয়ে গেছে। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ? না স্যার, কিন্তু সোমক বাবুকে না কদিন ধরে একটু চিন্তিত দেখাচ্ছিল। মনে হয় কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছিলেন। ফোনেও তো বলতে শুনেছি যে আপনাকে আমি টাকা সব ফেরত দিয়ে দেব, আমাকে একটু সময় দিয়ে দিন, এইরকম আর কি। এই অভিজিৎ বাবুকে আপনি চেনেন? হ্যাঁ স্যার, এই কদিন আগেই তো এই এখান থেকে বার করে দিল, কি যেন একটা নিয়ে ধরা পড়েছিল, তার জন্য। উনি লোকটা কেমন? ভালো না স্যার, প্রচুর টাকা ওড়াতেন, খুব রকচটা, একটুতেই রেগে যায়। আমার সাথেও কতবার খারাপ ব্যবহার করেছেন। যেদিন ওনাকে এখান থেকে বার করে দিচ্ছিল সেদিন খুব রেগে গেছিল, বলছিল এর বদলা নেবে। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। পুলকবাবুকে ডেকে দেবেন। আচ্ছা স্যার, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে এলেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক। গায়ের রং একটু চাপা, শরীরে হালকা মেদ জমেছে, পরনে নীল সাদা চেক শার্ট আর নীল প্যান্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, চুল ঘন কালো, দেখেই বোঝা যাচ্ছে চুলে কালার করে। আপনার নাম? পুলক ব্যানার্জি। আপনি কতদিন এখানে কাজ করছেন? প্রায় 25 বছরের কাছাকাছি। এই সোমক ছেলেটা কেমন? ভালোই, মধ্যবিত্ত বাড়ির ছেলে, খুব মেধাবী ছেলে, কাজেও খুব ভালো। আচ্ছা, বুঝলাম। আর অভিজিৎ বাবু? কদিন আগেই তো বের করে দেওয়া হলো নিষিদ্ধ গবেষণার জন্য, সেই নিয়ে কি ঝামেলা বাপরে। আপনার কাউকে সন্দেহ হয়, মানে আপনাদের ল্যাবের কাউকে? না স্যার, আমরা যারা কাজ করি এরা কেউ এইরকম কাজ করতেই পারে না। আচ্ছা ঠিক আছে, এবার আপনি যেতে পারেন। পুলক ব্যানার্জি বেরিয়ে যেতেই অরিন্দম বলল, তাহলে স্যার এবার আমরা কি করব?
আমাদের সন্দেহের তালিকায় দুজনকে রাখলাম, সমক চৌধুরী আর অভিজিৎ বাবু। চলো এবার ল্যাবটা খুঁটিয়ে দেখতে হবে। অর্জুন আর অরিন্দম ঘর থেকে বেরিয়ে এলেন। সুবিনয় ঘোষ ঘরের বাইরে অপেক্ষা করছিলেন। অর্জুনকে দেখতে পেয়ে এগিয়ে এলেন। স্যার কিছু বুঝতে পারলেন? আপনি এক কাজ করুন, ডক্টর অভিজিৎ সেনের ব্যাপারে কিছু ইনফরমেশন আমার চাই। ওনাকে জিজ্ঞাসাবাদও করতে চাই, সেই ব্যবস্থা করুন। আর ঘরটা আরও একবার দেখব। ওকে স্যার, আমি ব্যবস্থা করছি। ওরা সবাই ল্যাবরেটরির দিকে এগিয়ে গেলেন। অর্জুন রায় ল্যাবের প্রতিটি কোণ খুঁটিয়ে দেখছেন। ল্যাবের প্রতিটি ড্রয়ার, প্রতিটি ফাইল, প্রতিটি কোণ তন্ন তন্ন করে খুঁজছিলেন। ল্যাবের গোপনীয়তা যেন এক দুর্ভেদ্য প্রাচীর, যা ভেদ করা কঠিন। কিন্তু অর্জুন হাল ছাড়ার পাত্র নন। তার তীক্ষ্ণ দৃষ্টি প্রতিটি খুঁটিনাটির ওপর নজর রাখছিল। তখনই অর্জুনের চোখ যায় সেই পুরানো কাবার্ডের দিকে। দ্রুত সেদিকে এগিয়ে যায় অর্জুন। কাবার্ডটি বেশ পুরনো। অর্জুন অনেক টানাটানি করে কাবার্ডের দরজাটা খুলল। কাবার্ডে পুরনো ফাইলপত্র ছাড়া তেমন গুরুত্বপূর্ণ কিছুই নেই। তখনই ওর চোখ যায় কাবার্ডের ভিতরে একটা ড্রয়ারে। ড্রয়ারটা টেনে খুলতেই তার ভিতর একটা কোডিং মেশিন দেখতে পায়। মেশিনটা বার করতেই ওটা দেখে অরিন্দম বলে, স্যার এটা তো এনিগমা কোডিং মেশিন। হ্যাঁ হ্যাঁ অরিন্দম, এটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। এই জিনিস এখানে? অফিসার ঘোষ, এই মেশিনটা আমি নিয়ে যাব। আর যে যারে মস্তিষ্কটি ছিল ওটা ল্যাবে পাঠান, আর সবার ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে নিন। এই যারে কারোর ফিঙ্গারপ্রিন্ট আছে কি না সেটা দেখতে হবে। কালকের মধ্যে রিপোর্ট দেবেন। আর অভিজিৎ বাবুর ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমাকে দেবেন। ওনাকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গত এক সপ্তাহের সিসিটিভি ফুটেজটা একবার চেক করবেন। সন্দেহজনক কিছু দেখলে আমাকে জানাবেন। আর এটা আমার গাড়িতে একটু রেখে দেবেন। ওকে স্যার, আমি দেখছি। এই কে আছো? মেশিনটা অর্জুন বাবুর গাড়িতে রাখার ব্যবস্থা করো। সুবিনয় ঘোষ বলার সাথে সাথে একজন কনস্টেবল এসে মেশিনটা নিয়ে যায়। অর্জুন ঘরটা আরো ভালো করে খুঁটিয়ে দেখতে থাকে। বেশ কিছুক্ষণ পর অর্জুন আর অরিন্দম ইনস্টিটিউট থেকে বেরিয়ে গাড়ির দিকে হাঁটতে থাকে। এই এনিগমা কোডিং মেশিনটা এখানে কেন রাখা ছিল আমি ঠিক বুঝতে পারছি না স্যার। কেন রাখা ছিল বলুন তো? সেটাই তো বুঝতে পারছি না অরিন্দম। ওদের কথার মাঝে অরিন্দমের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বার করে ফোনের স্ক্রিনে নামটা দেখে একটু অবাক হয় সে। মামা এই সময় ফোন? স্যার একটু কথা বলে নিয়ে আসছি। হ্যাঁ যাও যাও যাও, কথা বলে নাও। আমি গাড়িতে গিয়ে বসি বরং। বেশ কিছুক্ষণ পর অরিন্দম গাড়ির কাছে ফিরে এলো। গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসলো। স্যার আমাকে একবার দেশের বাড়ি যেতে হবে। আমার দিদা মারা গেছে। এ বাবা, এ তো দুঃখের বিষয়। তুমি আগে রওনা দাও, তোমার ওখানে থাকা দরকার। কিন্তু স্যার এই কেসটা? সে আমি দেখে নেব। অরিন্দমকে বাড়িতে পৌঁছে দিয়ে অর্জুন নিজের বাড়ির সামনে গাড়িটা দাঁড় করালো। গাড়ি গ্যারেজ করে গাড়ি থেকে কোডিং মেশিনটা নামিয়ে বাড়িতে ঢুকলো। মেশিনটা ব্যালকনির টেবিলে রেখে বেতের চেয়ারে বসলো অর্জুন। নিতাইদা, ও নিতাইদা, একটু চা হবে? এক্ষুনি দিচ্ছি দাদাবাবু। হঠাৎ করে কেউ যেন অর্জুনের চোখ দুটো চেপে ধরল। এই হাত অর্জুন খুব ভালো করেই চেনে।
চোখের ওপর রাখা হাত দুটোর ওপর অর্জুন হাত রেখে বলল, কিরে কখন এলি? ঝিমলি একটু মুখ ফুলিয়ে বলল, ধুর, কোথায় ভাবলাম একটু সারপ্রাইজ দেব, ঠিক তুই বুঝে গেলি। এই দাদা, এটা কি রে? এটা একটা কোডিং মেশিন, এনিগমা কোডিং মেশিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ব্যবহার করা হয়েছিল। এটা দিয়ে কি হবে? এই দাদা, তুই কি নতুন কেস পেয়েছিস? হ্যাঁ, আবার যে সে কেস নয়, মস্তিষ্ক চুরির কেস। কি মস্তিষ্ক চুরি? বলো কি দাদা? ওদের কথার মাঝে বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। মিনিট 2-3 পরে এক চেনা কণ্ঠস্বর শোনা গেল। আরে আরে আরে, কি হে ভাইয়া, কেমন আছো? আরে গোপীনাথ বাবু যে, আসুন আসুন আসুন, বসুন এখানে। কেমন আছো অর্জুনদা? ভালোই আছি। দাদা আজকেই একটা কেস পেল, আর আজকেই তোমরা আসলে, এই জন্য আমি তোমাদের বলি 3 মাস্কেটিয়ার্স। কি হে ভাইয়া, নতুন কি কেস? এটা কি? এটা তো কোডিং মেশিন, অনেক পুরনো। এইরকম মেশিন আর এখন দেখাই যায় না। এই অর্জুনদা, এটা পেলে কোথা থেকে? নিউরো রিসার্চ ইনস্টিটিউট থেকে। ওখানে তুমি কি করতে গিয়েছিলে? নতুন কেস পেয়েছো নাকি? ওই মস্তিষ্ক চুরি। হ্যাঁ, এ আবার কেমন কেস ভাইয়া? মস্তিষ্ক আবার চুরি? আগে হ্যাঁ গোপীনাথ বাবু, আবার যে সে মস্তিষ্ক নয়, প্রতিভাবান গণিতবিদের মস্তিষ্ক। মশাই, তুমি প্রথম থেকে বলো, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এর মধ্যে নিতাই এক পেয়ালা চা রেখে গেল টেবিলে। অর্জুন সবটা খুলে বলার পর গোপীনাথ বাবু বললেন, অর্জুন বাবু, এ তো সাংঘাতিক কেস মশাই। মানুষের মগজ চুরি ভাবা যায়? এ যে কোনো সায়েন্স ফিকশন মুভি দেখছি। তা বলতে পারেন। পার্থ তখন কোডিং মেশিনটা ভালো করে দেখতে লাগলো। পার্থ লক্ষ্য করলো মেশিনের ভিতরে কিছু একটা। সাথে সাথে অর্জুনকে কিছু বলবে তার আগেই অর্জুন বলে উঠল, তুই যেটা দেখেছিস সেটা আমিও দেখতে পেয়েছি, তাই মেশিনটা বাড়িতে নিয়ে এসেছি। অর্জুন মেশিনটা খুলে ফেলল। ভিতর থেকে একটা চিরকুট বেরিয়ে এলো। অর্জুন সেটা ঝিমলিকে দিয়ে বলল, এটা পড় তো ঝিমলি, কি লেখা আছে? ঝিমলি চিরকুটটা হাতে নিয়ে দেখলো ওতে একটা সংকেত জাতীয় কিছু লেখা। এর মানে বার করতে হবে ঝিমলি। হাইলি সাসপিসিয়াস ব্যাপার মশাই, বুঝলেন? মগজ চুরি সংকেত। এই চোর কি কোনো গণিতবিদ নাকি? মগজ চুরি করে কি করবেই মাসে? কোনো রোবট বানাবে নাকি? হ্যাঁ, আর চোরকে বলবো আপনাকে সেই রোবটটা দিতে। কেন হে ভাইয়া? এই আপনার গল্পে যেসব ভুলগুলো থাকে সেইগুলো চেক করাবেন। দেখছো মশাই, তোমার ভাইপো আবার আমার সাথে মশকরা করছে। অর্জুন উঠে গিয়ে ব্যালকনির ধারে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে সিগারেটের বাক্স বার করে একটা সিগারেট ঠোঁটের ভাঁজে রেখে বলল, এ তো আপনার লাভ গোপীনাথ বাবু, আর আমার কাছে আনতে হবে না কারেকশনের জন্য, বুঝেছেন? কি ভাইয়া, আপনিও আমার সাথে মশকরা করছেন? আরে মশাই, আপনার কাছে যদি কারেকশন করাই তাহলে গল্প হিট হবেই। হঠাৎ করে টেবিলের ওপর রাখা অর্জুনের ফোনটা বেজে উঠল। অফিসার সুবিনয় ঘোষ ফোন করেছেন। অর্জুন টেবিল থেকে ফোন তুলে রিসিভ করে কানে নিলেন। ওপাশ থেকে কি বলল সেটা গোপীনাথ বাবু, পার্থ আর ঝিমলি কেউ শুনতে পেল না। অর্জুন খালি হ্যাঁ বলে ছেড়ে দিল ফোনটা। কি বসাই, কি কেস? যাবেন নাকি? কোথায় অর্জুনদা? ডক্টর অভিজিৎ সেনের বাড়ি। আমিও যাব, আমিও যাব। না ঝিমলি, তোকে এইভাবে নিয়ে যাওয়া যাবে না। কথাটা শুনে ঝিমলির মুখটা ছোট হয়ে গেল। পার্থ ঝিমলির মাথার চুলগুলো ঘেঁটে দিয়ে বলল, যা কথা হবে ফিরে এসে সব বলবো, ঠিক আছে? ঝিমলি মুখ ভার করে উত্তর দিল, ঠিক আছে। ওরা বেরিয়ে পড়ল অভিজিৎ সেনের বাড়ির উদ্দেশ্যে। একটা 5তলা ফ্ল্যাটের সামনে এসে গাড়ি দাঁড়াতেই গাড়ি থেকে নেমে এলো অর্জুন, পার্থ আর গোপীনাথ বাবু।
কি ভাই, এটাই বুঝি অভিজিৎ সেনের বাড়ি? কিন্তু থাকে কতলায়? 3 তলায়। চলুন দেখা যাক। ওরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলো। লিফটে করে ওরা 3 তলায় উঠে ডান দিকের প্রথম ঘরটার সামনে গিয়ে দাঁড়ালো। অর্জুন চোখের ইশারা করতেই পার্থ কলিং বেলটা বাজালো। বেশ কিছুক্ষণ পর দরজাটা খুলে গেল। বছর 56 এক ভদ্রলোক, পরনে সাদা ফুলহাতা পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা, তার ভিতর থেকে চোখগুলো জলজল করছে, মুখে হালকা সাদা কালো চাপ দাড়ি, মাথায় কাঁচা পাকা চুল, কিন্তু তার বেশিরভাগটাই উঠে গেছে। লোকটি অর্জুনদের দেখে বেশ বিরক্ত, তা তার চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্ট। অর্জুন হাত জোর করে বলল, নমস্কার, আমি ডিটেকটিভ অর্জুন রায়। ইনি আমার ভাইপো পার্থ রায় চৌধুরী, আর আমার বন্ধু গোপীনাথ গাঙ্গুলি। লোকটি বেশ বিরক্ত হয়ে বলল, আমি কি করতে পারি তাতে? আমি কি ডক্টর অভিজিৎ সেনের সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ, আমি অভিজিৎ সেন। কি ব্যাপার বলুন? ভেতরে বসে কথা বলি, আপনার সাথে অনেক কথা আছে। আসুন। অর্জুনরা ভেতরে প্রবেশ করল। ইনস্টিটিউটে যেমন ওষুধের গন্ধ পেয়েছিল, এখানেও সেই গন্ধটা অর্জুন পেল। পার্থ আর গোপীনাথ বাবু সোফায় গিয়ে বসল। অর্জুন বসল না, একটা টেবিলের ওপর অনেকগুলো ফটো ফ্রেম রাখা আছে, সেদিকে এগিয়ে গেল সে, আর তার চোখ আটকে গেল একটা জিনিসের ওপর। অর্জুন সেটা তড়িঘড়ি পকেটে ভরে নিল। অভিজিৎ সেন রান্নাঘর থেকে 3টে জলের গ্লাস নিয়ে এসে সোফার সামনে টেবিলের ওপর রাখল। অর্জুন এসে সোফায় বসল। বলুন মিস্টার রায়, আমার সাথে আপনার কি দরকার? দ্য ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের ল্যাব থেকে একটা মস্তিষ্ক চুরি হয়েছে, জানেন নিশ্চয়ই আপনি? কথাটা শোনা মাত্র অভিজিৎ সেনের চোখ মুখ গেল পাল্টে। অভিজিৎ বাবু খুব শান্ত স্বরে বলল, আমি কি করে জানবো? না জানারই কথা, আমি এই কেসটা ইনভেস্টিগেশন করছি। মস্তিষ্ক চুরি হয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন না করে টিকটিকিকে ইনভেস্টিগেশন করতে দিয়েছে। তা ভালো। না না মিস্টার সেন, টিকটিকি নয়, গোয়েন্দা ডিটেকটিভ। ওই একই হলো। আপনাকে তো ইনস্টিটিউট থেকে বহিষ্কৃত করা হয়েছে নিষিদ্ধ গবেষণা করার জন্য। হ্যাঁ, কিন্তু আমার গবেষণা মানুষের কল্যাণ করত। কি নিয়ে ঠিক গবেষণা করছিলেন? সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই মিস্টার রায়। ঠিক আছে, আপনাকে বলতে হবে না। তা আপনাকে বহিষ্কৃত করার পর কেন ইনস্টিটিউটের এত কাছাকাছি ফ্ল্যাট কিনলেন? আগে কেন কিনলেন না? আমার অনেক আগে থেকেই কথা হয়েছিল। আচ্ছা, আপনার এতে কাউকে সন্দেহ হয়, মানে এই চুরি কে করতে পারে? আমি কি করে বলবো? আমি কি আর থোড়াই ইনস্টিটিউটে যাই? তাও ঠিক। আপনি তো ওখানে অনেক বছর কাজ করেছেন, আপনি নিশ্চয়ই ওখানকার সিকিউরিটি সিস্টেম সম্পর্কে খুব ভালো করে জানেন। হ্যাঁ জানি। ঠিক আছে, আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। আজ আমরা আসি তাহলে। এই পার্থ, চল রে। অর্জুনরা ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে পকেট থেকে ফোন বার করে অফিসার সুবিনয় বাবুকে ফোন করলো। অফিসার ঘোষ, আপনি কোথায় আছেন? ওপাশ থেকে কি বলল শোনা গেল না। অর্জুন আবার বলল, ঠিক আছে, 5 মিনিটের মধ্যে ঢুকছি। ফোনটা রেখে অর্জুন বলল, পার্থ, তুই গোপীনাথ বাবুকে নিয়ে বাড়ি ফিরে যা। আমার ইনস্টিটিউটে কিছু কাজ আছে, সেটা সেরে ফিরব। আচ্ছা অর্জুনদা। কি মশাই, কিছু সূত্র খুঁজে পেলেন নাকি? বলতে পারেন। আমি যা সন্দেহ করেছি সেটা যদি ঠিক হয় তাহলে কালকের মধ্যে চোর ধরা পড়বে। কি মশাই, কি এমন সূত্র পেলেন যে আপনি বলে দিচ্ছেন কালকের মধ্যেই চোর ধরা পড়বে? হ্যাঁ, আগে চোরকে ধরি, তারপর তো সব বলবো। ভায়া,
দুপুরে ভোজনের আগে ফিরবে তো নাকি? গোয়েন্দাগিরি করতে গিয়ে আবার খাওয়া ভুলে যেও না যেন। হ্যাঁ হ্যাঁ, তার আগেই চলে যাব। পার্থ গাড়ি নিয়ে বেরিয়ে যেতেই অর্জুন ইনস্টিটিউটের দিকে রওনা দিল। ঘণ্টাখানেক পর অর্জুন বাড়ি ফিরল। চোখ মুখ দেখে মনে হচ্ছে যুদ্ধ জয় করে ফিরেছে। কি মশাই, মনে হচ্ছে কেস সলভড? পুরোটা নয়, কিছুটা, বাকিটা কাল হবে। সন্ধ্যেবেলা একবার পুলিশ স্টেশনে যেতে হবে। রাতে অর্জুনকে রেডি হয়ে বেরোতে দেখে পার্থ বলল, অর্জুনদা, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ রে। কোথায় যাচ্ছেন? ওই মগজ যে চুরি করেছে তাকে খুঁজতে। কি মশাই, একা একা যাবেন নাকি? আজ আমি ঘুরে আসি, কাল আপনাদের নিয়ে যাব, বুঝলেন? এখন চলি, গুড নাইট। পরের দিন অর্জুন, পার্থ আর গোপীনাথ বাবু সবাই মিলে বেরিয়ে পড়েছে। সাথে রয়েছে আরো দুটো পুলিশের গাড়ি। গাড়িতে যেতে যেতে গোপীনাথ বাবু বললেন, মশাই, আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো? আপনি তো কেসের কিছুই বলছেন না, আর ওই সংকেতের ব্যাপারেও তো কিছু বললেন না। সব ভাবা হয়ে গেছে, এবার একটু অপেক্ষা করুন। অর্জুনদের গাড়ি সহ আরো দুটো পুলিশের গাড়ি এসে থামলো একটা বাড়ির সামনে। সুবিনয় ঘোষ এগিয়ে এলেন অর্জুনদের কাছে। মিস্টার রায়, আপনারা ভেতরে যাবেন তো? সে তো যেতেই হবে। ঠিক আছে, আপনারা আসুন তাহলে। অর্জুন, পার্থ, গোপীনাথ, সুবিনয় সহ আরও 3 জন কনস্টেবল বাড়ির ভিতরে ঢুকলো। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর দরজা গেল খুলে। এ কি, আপনারা এখানে? আর পুলিশ কেন এখানে? দ্য ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স থেকে মস্তিষ্ক চুরির অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে অভিজিৎ সেন। মানে? আমি কিছু করিনি। কি করেছেন আর কি করেননি সেটা কোর্টে প্রমাণ হবে। এখন চলুন আমাদের সাথে। এই, ওনাকে গাড়িতে তোলো। মিস্টার রায়, আপনি এটা ঠিক করলেন না। আমার এতদিনের গবেষণা, এতদিনের কষ্ট আপনি শেষ করে দিলেন। এই, নিয়ে যাও ওনাকে। সুবিনয় ঘোষ বলার সাথে সাথে 2 জন কনস্টেবল ডাক্তার অভিজিৎ সেনকে টানতে টানতে বার করে নিয়ে গেলেন। এই ভাইয়া, তুমি বুঝলে কি করে অভিজিৎ বাবু মস্তিষ্ক চুরি করেছিলেন? এখানে শুনবে নাকি বাড়ি গিয়ে আয়েশ করে বসে চা খেতে খেতে শুনবে? মশাই, চায়ের সাথে গল্পের শেষটা মন্দ হবে না, কি বলো? হ্যাঁ কি ভাইয়া, ঠিক বললাম তো? আপনার যা ইচ্ছা গোপীনাথ বাবু, চলুন বাড়ি যাওয়া যাক। ঝিমলিও তো অপেক্ষা করছে পুরো গল্প শুনবে বলে। ওরা বাড়ি পৌঁছে ব্যালকানির টেবিলে গোল হয়ে বসল। মলয় 1 পেয়ালা চা রেখে গেল টেবিলে। আমার প্রথম সন্দেহ হয়েছিল সমক চৌধুরীর ওপর। কাল যখন আমি আর অরিন্দম জিজ্ঞাসাবাদ করছিলাম, যখন ওই অনির্বাণবাবুর অ্যাসিস্ট্যান্ট সমক চৌধুরীর সাথে কথা বলি, ওনার কথাতে আমি অসঙ্গতি লক্ষ্য করেছিলাম। তাই ওনার ওপর একটু নজর রাখতে বলি। কিন্তু দাদা, তুই কি করে বুঝলি ওই কাকুটা চুরি করেছে? পার্থ, তোর মনে আছে আমরা যখন অভিজিৎবাবুর বাড়ি গেলাম, আমি তখন তোরা বসলেও একটু অন্য সাইডে দাঁড়িয়েছিলাম? হ্যাঁ, দেখেছিলাম তো, কিন্তু জিজ্ঞাসা করব আর করা হয়নি। ওই টেবিলের ওপর একটা বাড়ির ব্লু প্রিন্ট পড়েছিল। ব্লু প্রিন্টে আঁকা বাড়িটার ডিজাইন কিছুটা ইনস্টিটিউটের মতো।
কি মনে হতে ওটা না আমি নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম, সাথে পাশে রাখা পেনটাও, কারণ আমি জানতাম ওনার কাছে ফিঙ্গারপ্রিন্ট চাইলে উনি দেবেন না। কিন্তু এতে কি করে প্রমাণ হয় যে অভিজিৎবাবু চুরিটা করেছেন? অভিজিৎবাবুর বাড়ি থেকে আনা পেনটা ফিঙ্গারপ্রিন্ট টেস্টের জন্য পাঠাই। যে যারে মস্তিষ্ক ছিল তাতে অভিজিৎবাবুর আঙুলের ছাপের সাথে পেনের আঙুলের ছাপ মিলে গেছে। আর ব্লুপ্রিন্ট ঘেটে জানতে পারি ওই ল্যাবরেটরির ঠিক নিচে একটা গোপন কক্ষ আছে, যা ওই ইনস্টিটিউটের কেউ জানতো না। কাল যখন ল্যাবরেটরি খুঁটিয়ে দেখছিলাম তখন আমার চোখ যায় একটা বিশাল আকারের ফটো ফ্রেমের দিকে। ওটা দেখে আমার একটু সন্দেহ হয়েছিল। ওই ফ্রেমটা ছিল ওই কক্ষের গোপন দরজা। ওই কক্ষে কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছিল যাতে অভিজিৎবাবুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, সাথে মস্তিষ্কটিও পাওয়া গেছে। আর সিসিটিভি ওটা তো মুছে ফেলা হয়েছিল, কিন্তু কে মুছলো? হ্যাঁ, একটা আধুনিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্কের মাধ্যমে ফুটেজ প্রেরণ করে। যে কোনো জায়গায় জ্যামার ব্যবহার করলে ফোনের আর ওয়াইফাইয়ের নেটওয়ার্ক থাকে না। অভিজিৎবাবু জ্যামার ব্যবহার করেছিলেন, তাই ওই সময়ের কোনো ফুটেজ রেকর্ড হয়নি। বলেন কি মশাই, জ্যামার? হ্যাঁ, জ্যামার ব্যবহার করে। তারপর পেছনের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে প্রথমে দরজা ভাঙে, তারপর যার থেকে মস্তিষ্ক তুলে নিয়ে পুলিশকে বিভ্রান্ত করার জন্য জানলার কাঁচ ভাঙে, তারপরে গোপন কক্ষে ঢুকে পড়ে। আওয়াজ পেয়ে সিকিউরিটি ছুটে আসে। সে মস্তিষ্ক দেখতে না পেয়ে অনির্বাণবাবুকে ফোন করতে ছোটে। ওই ফাঁকে অভিজিৎবাবু বেরিয়ে আগের মতো পেছনে দরজা দিয়ে বেরিয়ে যায়। আর সংকেতের মানেটা ওটা কে লিখেছিল, কিছু জানতে পেরেছেন? পেরেছি। সংকেতটি সমক লিখেছিল। দ্বিতীয়বার যখন আমি আবার ইনস্টিটিউটে গেলাম, আমি তখন আবারও ডক্টর অনির্বাণ ঘটকের সঙ্গে কথা বলি। উনি বলেন ডক্টর অভিজিৎ সেন মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার গবেষণা করছিলেন, যেটা আইনিভাবে নিষিদ্ধ, তাই ওনাকে ইনস্টিটিউট থেকে বহিষ্কৃত করা হয়েছিল। কিন্তু উনি হার মানেননি, শেষ পর্যন্ত মস্তিষ্ক চুরি করে বসলেন। কিন্তু দাদা, ওই সোমক আঙ্কেল কেন তোমাকে ওই সংকেতটা লিখলো? আর লিখলো যখন, তোমাকে বললো না কেন? ভালো প্রশ্ন। সমককে পরে যখন চেপে ধরলাম তখনই বলল ও লিখেছে। ও কিন্তু সমাধান বলেনি। সমাধান করতে পারলাম যখন আমি জানতে পারলাম অভিজিৎবাবু কি নিয়ে গবেষণা করছিল। x+y=z, এটা একটা কোড। কোড? কেমন কোড দাদা? x মানে কথা, y মানে বার্তা, z মানে গল্প। এই কোডটা এমন একটা তথ্য যার মানে মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা। সমক আমাকে এই সংকেত দিয়েই বোঝাতে চেয়েছিল চুরি কে করেছে, কারণ অভিজিৎবাবু মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার গবেষণা করছিলেন। কি? সমক চৌধুরী কি করে জানলো যে অভিজিৎবাবু চুরি করেছিলেন? টাকার লোভে। ওই ব্লুপ্রিন্ট প্রথম সমক খুঁজে পেয়েছিল, যেখান থেকে এই এনিগমা মেশিনটা খুঁজে পেয়েছিলাম আমি। সমক মধ্যবিত্ত বাড়ির ছেলে, টাকার জন্য ও ব্লুপ্রিন্ট অভিজিৎবাবুকে দিয়ে দিয়েছিল। সমক যখন বুঝলো অভিজিৎবাবু মস্তিষ্ক চুরি করার কথা ভাবছে, তখন অনেকটা দেরি হয়ে গেছিল। অভিজিৎবাবু তখন থ্রেট দিতে শুরু করেন, টাকা ফেরত দিতে হবে, না হলে ওনার হয়ে কাজ করতে হবে। ল্যাবের চাবি সমকবাবুর কাছে থাকতো। সেদিন রাতে সমকবাবু ল্যাবরেটরি বন্ধ করে ইনস্টিটিউটের পেছন দিকের দরজা খুলে দিয়েছিলেন, তাই সেদিন ওনার বেরোতে আরও আধ ঘন্টা দেরি হয়েছিল। আপরে, কি ভয়ঙ্কর ব্যাপার মশাই। হ্যাঁ, ছকটা মস্তিষ্ক চুরি নিয়ে এত কিছু। কিন্তু অর্জুনদা, কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে? কাল রাতে অভিজিৎবাবু ইনস্টিটিউটে ঢোকার চেষ্টা করেছিলেন মস্তিষ্কটা ওখান থেকে সরানোর জন্য, কিন্তু পারেননি। কাল ওনাকেই ফলো করছিলাম। আচ্ছা, এবার বুঝলাম। ওদের কথার মাঝেই নিতাই গরম গরম ফিশ ফ্রাই নিয়ে এসে রাখলো টেবিলে। গরম ফিশ ফ্রাই হাতে তুলে নিয়ে পার্থ গোপীনাথ গাঙ্গুলিকে বলল, গোপীনাথ বাবু, আপনার নেক্সট গল্পের প্লট কিন্তু পেয়ে গেলেন। তা যা বলেছো ভাইয়া। এই যা, তোমাদের তো একটা কথাই বলতে ভুলে গেছি, আমার লেখা গল্প এবার সিনেমা হবে। ঝিমলি এবার উৎসাহিত হয়ে বলল, কোন গল্প? আরে ওই যে দার্জিলিং এ ডামাডোল। বাহ, এই তো দারুণ ব্যাপার। কিন্তু গোপীনাথ বাবু, এই গল্পের কি নাম রাখা যায় বলুন তো? ঝিমলি বলুক। ঝিমলি মা, বলো দেখি কি নাম রাখা যায় গল্পটার?
মস্তিষ্ক চুরি রহস্য। আপনারা শুনছিলেন লেখিকা অপর্ণা সাধুখায়ের কলমে মস্তিষ্ক চুরি রহস্য। গল্পটির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।